আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মেডিকেল হায়ার স্টাডি রেসিডেন্সি এমডিএমএস কোশ্চেন ডিসকাশন এবং গাইডলাইন ক্লাসে আপনাদের সাথে আমি কথা বলবো ডাক্তার রিয়াজুল জান্নাত মাসুম, এমএস ফেজ বি রেসিডেন্ট অর্থোপেডিক সার্জারি। বর্তমানে নিটোরে কর্মরত আছি এবং সিবিএস পার্টন জেনারেল সার্জারি। আমি মূলত কথা বলবো এনাটমি নিয়ে এবং হচ্ছে সার্জারি ফ্যাকাল্টিতে যারা পরীক্ষা দিবেন সার্জারি ফ্যাকাল্টির ক্লিনিক্যাল পার্ট নিয়ে। আমাদের 200 মার্কের কোশ্চেন আমরা সবাই জানি। এর মধ্যে বেসিক পার্ট থেকে 75 থেকে 80% কোশ্চেন আসে বেসিক পার্ট থেকে, আর ক্লিনিক্যাল পার্ট থেকে বাকি 20 থেকে 25% কোশ্চেন। তো এই এই যে বেসিক পার্টের মধ্যে অ্যানাটমি থেকে কোশ্চেন 25 থেকে 30টার মতো আসে, ফিজিওলজি থেকে বেশি কোশ্চেন আসে 30টা থেকে 35টা, বায়োকেমিস্ট্রি থেকে 10টা 15টা, এটা ভেরিয়েবল, প্যাথোলজি থেকে 25 থেকে 30টা, মাইক্রোবায়োলজি থেকে 25 থেকে 30টা এবং ফার্মা থেকে 10 থেকে 15টার মতো কোশ্চেন আসে। তো এটাই এতদিন ধরে মানে এই প্যাটার্নে কোশ্চেন আসতেছিল। কিন্তু গত রেসিডেন্সি 2025-এ এই ক্লিনিক্যাল পার্ট থেকে কোশ্চেন আমার কাছে মনে হয়েছে যে একটু কম আসছে। গতবার তো আমাদের যে বিএসএম এর স্যাররা চেঞ্জ হয়েছেন, কোশ্চেন প্যাটার্নটাও স্বাভাবিকভাবেই মানে একটু চেঞ্জ হয়েছে। গতবার বেসিক পার্ট থেকে বেশি কোশ্চেন এসেছে। এনাটমিতে দেখা যেত যে আগে কোশ্চেন 20টা 25টা এরকম আসতো, গতবার 30টার বেশি কোশ্চেন এনাটমি থেকে আসছে, সেটা সব ফ্যাকাল্টিতেই। তো কোশ্চেনের প্যাটার্ন আসলে মানে আগের সেই সিমিলার প্যাটার্নে থাকবে নাকি ড্রেস্টিক কোনো চেঞ্জ হবে, এটা সামনের যে ডিপ্লোমা সেটার পরে হয়তো আমরা মানে আরেকটু আইডিয়া করতে পারবো। বাট বেসিকের প্রিপারেশন যদি বলেন, যে আমার মনে হয় যে কোশ্চেন প্যাটার্ন প্যাটার্ন ঠিকই আছে। এখন বাকিটা হয়তো আরো সামনে বোঝা যাবে। তো বেসিকের প্রিপারেশন আমাদের চেঞ্জ হবে না, ক্লিনিক্যাল পার্টের প্রিপারেশন অলমোস্ট আগের মতোই। বাট ক্লিনিক্যাল পার্টে যেটা দেখা যাচ্ছে, আমি যদি সার্জারি নিয়ে বলি, যে বেইলি লাভের উপর মানে বেশি জোর দেওয়া হচ্ছে রিসেন্টলি। গত 2 বছরের কোশ্চেন আমি দেখেছি, সেখানে বেইলি লাভ থেকে কোশ্চেন বেশি ছিল ক্লিনিক্যাল পার্টে। ঠিক আছে, তো এইগুলো আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন। এখন আমি এনাটমি নিয়ে কথা বলি, যেহেতু এনাটমি সব ফ্যাকাল্টিরই লাগবে, সেটা আপনি এমডি তে দেন, মেডিসিন ফ্যাকাল্টিতে দেন, পেডিয়াট্রিক্সে দেন বা সার্জারি দেন, সবার জন্যই এনাটমি ইম্পর্টেন্ট। তো এনাটমিতে আমি বলছি যে গতবার 25 থেকে 25 না 30+ কোশ্চেন এসেছে, এবং এনাটমিক টপিক গুলো আমরা সবাই জানি যে এখানে এমব্রায়োলজি আছে, এখানে হিস্টোলজি আছে, থোরাক্স আছে, তারপরে এক্সট্রিমিটিজ আছে, অ্যাবডোমেন এন্ড পেলভিস, হেড নেক, নিউরোনাটমি। তো মোটামুটি 8টা পার্টে ভাগ করা যায় আমাদের অ্যানাটমিটাকে। তো এর মধ্যে থেকে এমব্রায়োলজি হিস্টোলজি সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। থোরাক্স থোরাক্সের আমরা টপিকে যাওয়ার আগে জাস্ট বলে যাই, থোরাক্স থেকে আমাদের হচ্ছে যে হার্ট লাং তো খুবই ইম্পর্টেন্ট। এছাড়া হচ্ছে আমাদের থোরাসিক ট্রাকেজাইগোস ভেন, ভেনাস ড্রেনেজ, এগুলা ব্রেস্টটা খুব ইম্পর্টেন্ট এখান থেকে। এক্সট্রিমিটিস থেকে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে নার্ভ গুলা, যে আপার এক্সট্রিমিটি নার্ভ গুলা, ব্রাকিয়াল প্লেক্সাস প্লাস হচ্ছে নার্ভ ইনজুরি যেগুলা, এই এগুলো হচ্ছে পরীক্ষার জন্য একদম পেইড টপিকস। এবডোমেনটা পরীক্ষার জন্য, যে কোনো পরীক্ষার জন্য সবসময় ইম্পর্টেন্ট। হেড নেক নিউরোনাটমি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো আমাদের অ্যানাটমি পড়ার জন্য আসলে আমাদের মেইন বইগুলা কি কি? যদি আপনাকে বলা হয় যে আপনি একটা মেইন বই সাথে রাখবেন, বা অনেকে কোশ্চেন করেন যে আমরা অ্যানাটমির মেইন বই কোনটা ফলো করব। তো মেইন বই আসলে আমাদের যে প্রিপারেশন বা আমাদের যে স্বল্প সময়, এর মধ্যে মেইন বই সবগুলো আসলে ফলো করা টাফ। তো সেক্ষেত্রে আপনি যদি একটা মেইন বই রাখতে চান অ্যানাটমির, সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে আপনারা ভিশ্রম সিং অথবা বিডি 84, এই দুইটার যে কোনো একটা রাখেন। যদি আপনার আগের থেকে এই দুইটার কোনো একটা ভালো পড়া থাকে, আপনি সেটাই সাথে রাখবেন। আর যদি মনে করেন যে না, মানে আমি অনেক আগে পড়ছিলাম, আমার দাগানো নাই বুঝানো নাই, তাহলে আমার সাজেশন হচ্ছে ভিশ্রম সিংটা আপনারা রাখতে পারেন। ভিশ্রমের ছবিগুলা হচ্ছে খুব সুন্দর, ফিগার গুলা খুব সুন্দর। এবং এনাটমি পড়ার ক্ষেত্রে আমি সবাইকে সবসময় বলি যে আপনি পড়ার সময় ছবি দেখে মনে রাখবেন, ফিগার ফিগার গুলা দেখবেন। এনাটমি ফিগার না দেখে পড়লে আসলে মনে থাকে না, এটা হচ্ছে প্রথম কথা। আপনি এনাটমি যখন যে টপিক পড়বেন, যাই পড়েন, যেটার ফিগার আছে সেই ফিগারটা আপনি মনে রাখার চেষ্টা করবেন। তো সেক্ষেত্রে বিশ্রম সিং এর ফিগার গুলো আমার কাছে খুব সহজ মনে হয়েছে, মনে রাখার জন্য খুব সহজ এবং হচ্ছে গুছানো। এরপরে আপনি অ্যাবডোমেনের জন্য একেদত্তটা পড়তে পারলে ভালো, কারণ যারা হচ্ছে সার্জারি ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন বা পরবর্তীতে এফপিএস পার্ট 1 দেওয়ার প্ল্যান আছে, তাদের ক্ষেত্রে একেদত্ত অ্যাবডোমেনটা লাগবে। হিস্টোলজির জন্য আমাদের জাঙ্কুরিয়া ফলো করলেই এনাফ।
এমব্রায়োলজির জন্য ল্যাংম্যানটা ফলো করলে এনাফ, এবং হচ্ছে নিউরোঅ্যানাটমির জন্য স্নেলটা আপনি সাথে রাখতে পারেন, সাথে হচ্ছে ভিশ্রম সিং এর নিউরোঅ্যানাটমি যেটা, সেটা সহজ মনে হয়েছে আমার কাছে। তো এগুলো হচ্ছে আমাদের মেইন বই, বাট মেইন বই থেকে আপনি কতটুকু পড়বেন, কোন টপিকটা ইম্পর্টেন্ট, এটা বুঝার জন্য, এটা বুঝতে হলে আপনাকে হচ্ছে গিয়ে লেকচার ক্লাস গুলো একটু ফলো করতে হবে। কারণ মেইন বই আপনি সব টপিক পড়ে শেষ করতে পারবেন না, শেষ করতে পারলেও আসলে মনে রাখা আসলে খুব ডিফিকাল্ট। তো কাজেই মেইন বই থেকে কোন পার্টটুকু পড়তে হবে, কোন পার্টটুকু ইম্পর্টেন্ট, এটার জন্য আসলে হচ্ছে আপনার লেকচার ক্লাসগুলো ফলো করা আসলে দরকার। তো আমি এখন চলে যাচ্ছি যে আমাদের গত যে নভেম্বরে যে রেসিডেন্সি পরীক্ষা হলো, মার্চ 25 সেশনে যারা ক্লাস শুরু করবেন, যে সেই রেসিডেন্সি পরীক্ষায় এনাটমির কোশ্চেন গুলা যদি আমরা একটু দেখি, যে এখান থেকে কি টাইপের কোশ্চেন আসছে। তো 30টার মতো কোশ্চেন আসছে এনাটমি থেকে, এবং ম্যাক্সিমাম কোশ্চেনই আমি বলবো যে মানে আমাদের পড়ানোর ভিতরে, আমাদের পিডিএফ এর ভিতর থেকে ম্যাক্সিমাম কোশ্চেনই আসছে, এবং হচ্ছে আমরা যেগুলা বলে দিচ্ছি সেগুলা ইম্পর্টেন্ট টপিক যেগুলা বলে দিছিলাম পরীক্ষার জন্য, সেখান থেকে আমি বলবো যে ম্যাক্সিমাম কোশ্চেন আসছে। এবং হচ্ছে প্রিভিয়াস কোশ্চেনের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, যে সরাসরি রিপিট না হলেও ওই রিলেটেড কোশ্চেন, ওই টপিক অ্যাসোসিয়েটেড কোশ্চেন বেশি আসছে। এর মধ্যে প্রথমেই দেখেন যে ডেরিভেটিভস অফ দা ফ্রন্টোনেজাল প্রমিনেন্স, এখান থেকে ট্রু ফলস কোশ্চেন আসছে, যে ফ্রন্টোনেজাল প্রমিনেন্স থেকে কি কি স্ট্রাকচার আসে। গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল থেকে একটা কোশ্চেন আসছে, এমসিকিউ। এই প্যারাইটাল সেল কোশ্চেন রেসিডেন্সিতে আগেও একবার আসছিল। তারপরে হচ্ছে নর্মালি প্লাজমা মেমব্রেন নিয়ে লামড়ির একটা কোশ্চেন আছে, সেটা দুই একবার রেসিডেন্সি পরীক্ষায় আসছে। এবার হচ্ছে যে ইন্টেগ্রাল মেমব্রেন প্রোটিন থেকে কোশ্চেন আসছে, 5টা স্টেম তুলে দিছে। তো এটাও আমি আপনাদের লেকচার ক্লাসে পড়াইছি। গোলজি অ্যাপারেটাস থেকে পরীক্ষায় ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আসে। আমাদের সাথে যারা ছিলেন, আমাদের মডেল টেস্ট গুলা দিয়েছেন, মক টেস্ট দিয়েছেন, সেখানে গোলজি অ্যাপারেটাস রিলেটেড কোশ্চেন ছিল। তো গোলজি অ্যাপারেটাস রিলেটেড কোশ্চেন এটা আমি বলবো যে মানে একদমই কমন কোশ্চেন। তারপরে হচ্ছে টেম্পোরাল বোন ট্রান্সমিটস ফলোয়িং ক্রেনিয়াল নার্ভস। তো আমাদের টেম্পোরাল বোন দিয়ে কি কি স্ট্রাকচার পাস করে, আমাদের মিডিল ক্রেনিয়াল ফসা, পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসার যে স্ট্রাকচার গুলা, সেখান থেকে টেম্পোরাল বোন দিয়ে কারা কারা যায়। এ- এখানে এরকম 3টা নাম ছিল, 2টা ফলস আনসার ছিল। তো এইটাও মোটামুটি আমি বলবো যে খুব খুব কঠিন না, এটা একটা কমন কোশ্চেন। জুগুলার ফোরামেন এট দ্য বেস অফ দ্য স্কাল ট্রান্সমিটস, এটা খুবই একটা কমন কোশ্চেন, এবং হচ্ছে ফ্রিকুয়েন্টলি যারা পরীক্ষা দিচ্ছেন আমাদের সাথে তারা বলতে পারবেন যে এটা আমাদের ফ্রিকুয়েন্টলি আমাদের পরীক্ষাতে ছিল, পরীক্ষায় আমরা সবসময় বলে দিচ্ছি এটা ইম্পর্টেন্ট, আগে রেসিডেন্সি পরীক্ষাতেও আসছে। তারপর একটা কোশ্চেন আসছে, দেখেন 7 নাম্বার, যে ফলোইং ওকুলার স্ট্রাকচারস ডেভেলপ ফ্রম দ্য এক্টোডার্ম। এখানে আমাদের আইয়ের যে স্ট্রাকচার গুলা, এ, সেখান থেকে 5টা স্ট্রাকচার ছিল, যে কোনগুলো একটোডার্ম থেকে আসে, মানে সার্ফেস একটোডার্ম, নিউরো একটোডার্ম থেকে কারা আসে। এটা একটু আনকমন, বাট হচ্ছে একটু চিন্তা করলে এটা পারা সম্ভব। তারপরে 8 নাম্বার দেখেন, খুবই কমন একটা কোশ্চেন, সহজ কোশ্চেন আসছে, যে পিউরলি সেন্সরি ক্রেনিয়াল নার্ভ কারা কারা। তো আমরা জানি 1, 2 আর 8 আমাদের পিউরলি সেন্সরি ক্রেনিয়াল নার্ভ। 9 নাম্বার কোশ্চেনটা একটু আনকমন আসছে, যে ভালভা এবং পেরিনিয়াম আর সাপ্লাইড বাই কি কি নার্ভ। ঠিক আছে, তো এখানে ভালভা এবং পেরিনিয়ামের নার্ভ সাপ্লাই, এটাও চিন্তা করলে আনসার করা সম্ভব। আর্টেরিয়াল সাপ্লাই অফ দা ইউরেটার, এটা হচ্ছে ইউরেটারের আর্টেরিয়াল সাপ্লাই। দেখা যায় যে ওখানে যে আর্টারি গুলো আছে উপর থেকে নিচ পর্যন্ত, সে সবগুলা থেকেই পায়, যেমন হচ্ছে রেনাল আর্টারি, তারপরে হচ্ছে নিচের দিকে সে হচ্ছে ইউটেরাইন আর্টারি, ভেসিক্যাল আর্টারি, এগুলা থেকে সে সাপ্লাই পায়। তো এটা একটু আনকমন হলেও মানে একদম খুব যে কঠিন সেরকম না। তারপরে হচ্ছে জেজুনাম ইজ এ পোর্শন অফ দা স্মল ইন্টেস্টাইন হোয়ার, এখানে জেজুনাম থেকে 5টা স্টেম ছিল। আমরা সবসময় যেটা পড়াই, জেজুনাম এবং আইলিয়ামের যে পার্থক্যের যে টেবিলটা, ওখান থেকেই 5টা স্টেম এখানে আসছে। তারপর হচ্ছে ভেন্স দ্যাট ডিরেক্টলি ড্রেন দা রাইট এট্রিয়াম। আমরা জানি যে ভেনা কর্ডিস মিনিমি হচ্ছে ডিরেক্টলি ড্রেন করে রাইট এট্রিয়ামে, তাই না, এবং হচ্ছে এন্টেরিয়র কার্ডিয়াক ফিল্ড। তো এরা রাইট এট্রিয়ামে ডিরেক্টলি ড্রেন করে, এটা একটা কোশ্চেন, এটা একটা সহজ কোশ্চেন আসছে। তো এখানে যে আমি বললাম যে এ, ছবি মনে রাখার যে ব্যাপারটা, এখানে দেখেন যে ফ্রন্টোনেজাল প্রসেসের আমাদের ডেরিভেটিভ গুলা, যে ফোরহেড, তারপর হচ্ছে আমাদের নোজ, নেসাল সেপ্টাম, নেসাল কেভিটি, ইলটাম ও আপার লিপ, এগুলা হচ্ছে আমাদের যে ফ্রন্টোনেজাল প্রমিনেন্স থেকে আসে। তো এই ছবিটা মনে রাখতে পারলে দেখেন যে আপনার ফেসের ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে। তো এটা আমাদের লেকচার ক্লাস এটা ছিল। তারপরে যে আমাদের যে মেমব্রেন প্রোটিন, এখানে আমরা পড়াইছি লেকচার ক্লাসে ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিনের ফাংশন। তো এখানে ইন্টিগ্রাল প্রোটিনের যে ফাংশন, এখান থেকেই এই ফাংশন রিলেটেডই 3-4টা স্টেম ছিল। একটা স্টেম ছিল তার হচ্ছে গিয়ে এই মাইক্রোস্কোপিক স্ট্রাকচার রিলেটেড। বাট আপনি যখন দেখেন যে আপনি একটা এমসিকিউ তে যখন আপনি 3টা স্টেম আপনি পেরে যাবেন, 4টা স্টেম আপনি পেরে যাবেন, আর 5 নাম্বার স্টেমটা যদি আপনি একদম জানা নাও থাকে,
আপনি প্রিডিক্ট করতে পারবেন যে এটা ট্রু হবে নাকি ফলস হবে। ঠিক আছে। তারপর এখানে গোলজি অ্যাপারেটাস। গোলজি অ্যাপারেটাস এইখানে আমাদের লেকচার ক্লাসের, মানে এটা একটা স্ক্রিনশট, যে আপনার এইখানের ভিতর থেকেই 5টা স্টেম ছিল, হ্যাঁ, যেখানে তার স্ট্রাকচার, তার লোকেশন, ফাংশন, গোলজি অ্যাপারেটাসের এই রিলেটেড এখান থেকে 5টা স্টেম ছিল। তারপরে হচ্ছে এখানে আমাদের জুগুলার ফোরামেন দিয়ে কি স্ট্রাকচার যায় আমরা জানি সবাই, তাই না? যে ইনফিরিয়র পেট্রোসাল সাইনাস, সিগময়েড সাইনাস, আর হচ্ছে তিনটা নার্ভ, 9, 10, 11। তো এখান থেকে এমসিকিউ আসছে। তারপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের লেকচার ক্লাস থেকে নেওয়া, যে এখানে আমাদের ক্রেনিয়াল নার্ভ গুলা পিওরলি মোটর হচ্ছে 3, 4, 6, 11, 12, পিওরলি সেন্সরি হচ্ছে 1, 2, 8, আর প্যারাসিম্পেথেটিক যদি বলি আমরা 3, 7, 9, 10। তো কোশ্চেন যদি বলেন অ্যানাটমিক কোশ্চেন, আমি বলবো যে গত রেসিডেন্সিতে অ্যানাটমিক কোশ্চেনটা আসলে রিলেটিভলি ইজি আসছে। বেশি কোশ্চেন আসছে বাট রিলেটিভলি ইজি আসছে। অ্যানাটমিতে দেখা যায় যে অনেক সময় আরো কঠিন কোশ্চেনও আসে। তারপর এখানে জেজুনাম ইলিয়ামের পার্থক্যের যে টেবিলটা, এখান থেকে 5টা স্টেম আসছে জেজুনাম রিলেটেড। তারপরে করোনারি সাইনাসের মধ্যে দেখেন যে আমাদের এন্টেরিয়র কার্ডিয়াক ভেন, ভেনা কর্ডিস মিনিমি, এরা হচ্ছে করোনারি সাইনাসে ড্রেন করে না, এরা ডিরেক্টলি হচ্ছে আমাদের রাইট এট্রিয়ামে ড্রেন করে। এছাড়া এর বাইরে আমাদের যে কোশ্চেন আসছে দেখেন যে স্ট্রাকচার দ্যাট কন্ট্রিবিউট টু ডিরেক্ট সাপোর্ট অফ দ্য ইউটেরাস। ইউটেরাসে কিছু প্রাইমারি সাপোর্ট আছে, সেকেন্ডারি সাপোর্ট আছে, এখানে প্রাইমারি সাপোর্ট গুলো আসছে। তারপরে হচ্ছে স্ট্রাকচার দ্যাট কুড বি পালপেটেড ডিউরিং ডিআরই, এটা আমি আপনাদেরকে পড়াইছি। যারা আমাদের সাথে ছিলেন তারা বলতে হবে না, আমাদের লেকচার ক্লাসে এটা ছিল যে ডিআরইতে আমরা মেইলে কি পাই, ফিমেলে কি পাই, বোথ সেক্সে কি পাই, এভাবে আমরা পড়াইছি। তারপরে হচ্ছে ফ্র্যাকচার অফ দ্য মিডিয়াল এপিকন্ডাইল অফ দ্য হিউমেরাস উইথ ড্যামেজ টু রিলেটেড নার্ভ। তো মিডিয়াল এপিকন্ডাইল অফ দা হিউমেরাস ফ্র্যাকচারে আলনার নার্ভ ইনজুরি হয়, এটা আমরা জানি। তো আলনার নার্ভ যদি এলবোতে ইনজুরি হয় আমরা কি কি ফিচার পাবো, এই রিলেটেড একটা এমসিকিউ আসছে। তারপর হচ্ছে মিডিয়াল সার্ফেস অফ দা রাইট লাং ইজ রিলেটেড টু, এটাও একদম একটা পেড কোশ্চেন যে কোনো পরীক্ষার জন্য। তারপর এখানে যে প্রোফেজ ওয়ান থেকে একটা কোশ্চেন আসছে, জাইগোটিন স্টেজ অফ দা প্রোফেজ ওয়ান, এখানে কি কি ইভেন্ট ঘটে। তারপর হচ্ছে পোস্টেরিয়র ফিকুয়ার মাসল, এটা নিয়ে 5টা স্টেপ ছিল। তো ইউজুয়ালি এই পোস্টেরিয়র ক্রিকোয়ার অ্যাটেনুয়েট থেকে এস দিয়ে আসে, যে সেফটি মাসল অফ লেরিংস কোনটা, এটা পোস্টেরিয়র ক্রিকোয়ার অ্যাটেনুয়েট আমরা জানি, কারণ এটা হচ্ছে অনলি অ্যাবডাক্টর অফ দা ভোকাল ফোল্ডস। তো এখান থেকে এমসিকিউ আসছে, বাট মানে মজার ব্যাপার হচ্ছে এখানে এই আপনি দুইটা ইনফরমেশন অলরেডি জানেন, যে এই পোস্টেরিয়র ক্রিকোয়ার অ্যাটেনুয়েট হচ্ছে আমাদের সেফটি মাসল অফ দা লেরিংস, এবং তার নার্ভ সাপ্লাই কে, তার নার্ভ সাপ্লাই আপনি জানেন, তাই না? তার নার্ভ সাপ্লাই হচ্ছে আমাদের রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ। তো আপনি দুইটা স্টেম তো ট্রু পেয়েই গেলেন এখানে। বাকি তিনটা স্টেম আপনি যদি তিনটা ফলস দেন, এর মধ্যে তিনটা ট্রু ছিল, দুইটা ফলস ছিল। তো আপনি যদি বাকি তিনটা ফলস দেন, একদমই না পারেন, সেক্ষেত্রে আপনি এখানে হচ্ছে 4টা স্টেম আপনি কারেক্ট করতে পারতেছেন। এটা হচ্ছে আসলে এমসিকিউ এর সুবিধা। হুম, আপনি এ, ধরেন 50-50 প্রিডিক্ট করলেন, বা দুইটা স্টেম আপনি ট্রু পেলেন, অথবা দুইটা স্টেম আপনি যদি মানে একদম শিওর আপনি ফলস পেলেন, বাকি তিনটা আপনি যদি উল্টো আনসার করেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি হচ্ছে 80% নাম্বার পাবেন, এবং কিছু ক্ষেত্রে আপনার 5টা স্টেম আপনি কারেক্ট হয়ে যেতে পারে। তো পরীক্ষার জন্য এটা আসলে মানে এইসব ব্যাপারে আপনাকে একটু টেকনিক্যাল হতে হবে। তারপরে হচ্ছে স্ট্রাকচারস লাইং মিডিয়াল টু দা থাইরয়েড লোব। এই থাইরয়েড লোবের মিডিয়াল সার্ফেসের রিলেশন, এটা একটু আনকমন, একটু নতুন কোশ্চেন আমি বলবো, বাট যারা একটু ডিপে পড়ছেন তারা এটা পারার কথা। ব্লাড টেস্টিস বেরিয়ার, এটা একটু আনকমন কোশ্চেন। করেড লুপ অফ দ্য লিভার, এটা খুবই কমন কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। করেড লুপ থেকে 5টা স্টেম ছিল। তারপরে হচ্ছে আমাদের ব্রেস্টের যে লিভ ভেসেল গুলা কোথায় ড্রেইন করে, এটাও একটা কমন কোশ্চেন। তারপর হচ্ছে আমাদের যে ফুটের ল্যাটারাল লংগিটিউডিনাল আর্চ আছে, তার স্টেবিলিটি কি কি ফ্যাক্টর মেনটেন করে, একটু কঠিন, বাট হচ্ছে পরীক্ষার জন্য আমরা এটা পড়াই সবসময়, পড়তে বলি যে আর্চ অফ দা ফুট কারা কারা মেনটেন করে। এছাড়া হিস্টোলজি থেকে আরেকটা কোশ্চেন ছিল, লুজ কানেকটিভ টিস্যু ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য প্রেজেন্স অফ। তো এখানে লুজ কানেকটিভ টিস্যু হচ্ছে গিয়ে ফিচার গুলা ছিল, এখানে 5টা স্ট্যান্ড ছিল। তারপর হচ্ছে আমাদের ডায়াফ্রামের ইসোফেজিয়াল ওপেনিং দিয়ে কি কি স্ট্রাকচার পাস করে, খুবই সহজ কোশ্চেন। তারপরে হচ্ছে সোমাইট থেকে কি কি মাসল আসে, ঠিক আছে, একটু আনকমন, বাট হচ্ছে আপনাদেরকে এটা পড়ানো হয়। তারপরে আমাদের যে রেসপিরেশনের মাসল, এখানে ফোর্সড ইন্সপিরেশন কোন কোন মাসল অ্যাসোসিয়েটেড, এটা আসছে, এটাও আপনাদেরকে লেকচার ক্লাসে পড়ানো হয়। তারপরে হচ্ছে এন্টেরিয়র ওয়াল অফ দ্য রেকটাস শিট এট দ্য লেভেল অফ ট্রান্সপাইলোরিক প্লেন কি দিয়ে তৈরি হয়। তো রেকটাস শিট এটা পরীক্ষার জন্য সবসময় ইম্পর্টেন্ট আমরা বলি, এবং হচ্ছে ট্রান্সপাইলোরিক প্লেনের লেভেলে এখানে থাকে শুধুমাত্র আমাদের এক্সটার্নাল অবলিক মাসলের অ্যাপোনেউরোসিস।
তারপর হচ্ছে ফেসিয়াল নার্ভের লেশন থেকে একটা লম্বা সিনারিও বেসড কোশ্চেন ছিল যে আপনার হচ্ছে ক্লিনিক্যাল ফিচার দিয়ে বলছে যে সাইট অফ লেশন কোথায়। আর হচ্ছে আনলকিং অফ দ্য নি ইজ ব্রট অ্যাবাউট বাই দ্য কন্ট্রাকশন অফ, লকিং আনলকিং অফ নি এটা আমরা সবসময় বলি যে পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। এখানে আমাদের কি মাসল টু আনলক দ্য নি, এটা হচ্ছে পপ্লিটিয়াস মাসল, এটা আমরা জানি। তো এখান থেকে তিনটে এসবিআই আসছে এনাটমি থেকে গত পরীক্ষায়, আর বাকিগুলো হচ্ছে এমসিকিউ। আর কিছু দুই একটা কোশ্চেন আমার মিস হতে পারে, আমি মূলত এগুলোই পাইছি। তো যেটা আমরা দেখলাম প্যাটার্নটা যে এনাটমি থেকে আগের যে টপিক গুলা এর মধ্যে 30টার মধ্যে প্রায়, আমি যদি বলি যে 20টার মতো কোশ্চেন সরাসরি আগে না আসলেও এই রিলেটেড কোশ্চেন কখনো না কখনো রেসিডেন্সি পরীক্ষায় আসছে। তো আমরা যদি এটা বলি যে মানে আপনি অ্যানাটমি যখন পড়বেন, শুধু অ্যানাটমি না, আপনি যে সাবজেক্টই পড়বেন রেসিডেন্সি পরীক্ষার জন্য সবার আগে আপনার প্রথম কাজ হচ্ছে আগের কোশ্চেন গুলা ভালো মতো সলভ করা, এক্সপ্লেনেশন সহ, এবং হচ্ছে ওই টপিক রিলেটেড আরো যে ইম্পর্টেন্ট কথাগুলো আছে সেগুলা করে ফেলা। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। আপনি যদি এটা করতে পারেন আপনার প্রিপারেশন 70% কমপ্লিট। আপনি যদি এটা করতে পারেন আপনার প্রিপারেশন 70% কমপ্লিট। তো এনাটমির আমাদের কোশ্চেন গেল। আর এনাটমির ইম্পর্টেন্ট টপিক তো আমি বললামই, কোশ্চেন সলভ করবেন। তারপর হচ্ছে আমরা ক্লাসে যে টপিক গুলা পড়াই, সেখানে আমরা যে টপিক যখন পড়াচ্ছি তখন বলে দিচ্ছি যে এই টপিক থেকে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার জন্য মানে এফসিবিএস পরীক্ষাতেও আসে, রেসিডেন্সি পরীক্ষাতেও আসে। তো সেই টপিক গুলো আপনাকে একটু ভালো মতো করতে হবে। কিছু টপিক আছে আপনি হচ্ছে লেকচার ক্লাসে একবার পড়লেই আপনার মনে থাকবে, লেকচার ক্লাসে ছবিগুলা দেখলেই আপনি আনসার করতে পারবেন। কিছু টপিক আছে আপনার লেকচার ক্লাস পড়ার পর হচ্ছে মেইন বইটা একটু খুলে দেখলেন, মেইন বইটা খুলে দেখলে মনে হবে মানে আপনার কনসেপশনটা ক্লিয়ার হলো, সেগুলো খুলে দেখবেন। কিছু জিনিস মানে আপনার নতুন করে খোলার দরকার নেই, লেকচার ক্লাসে আমরা যে পিডিএফ প্রোভাইড করি সেটা পড়লেও অনেক সময় মানে কভার হয়ে যায়। আর পড়ার পর আপনাদের যে কোনো ক্লাসের পরে তো আমাদের একটা ক্লাস টেস্ট হয় 30 মার্কের। তো সেই ক্লাস টেস্টটা অবশ্যই আপনাকে সময় মতো দিতে হবে। আপনি অ্যানাটমি, সাপোজ আপনি এক্সট্রিমিটিস পড়লেন, পড়ার পরে হচ্ছে আপনি পরীক্ষাটা দিলেন, পরীক্ষাটা দেওয়ার পরে হচ্ছে আপনাকে যখন রেজাল্টটা পাবলিশ হলো আপনাকে হচ্ছে কি ভুল করছেন আপনি সেটা দেখা হচ্ছে আপনার প্রথম কাজ। কোন জিনিসটা ভুল হইলো, কেন ভুল হইলো, সেটা কারেক্ট আনসার কি, এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার পড়াশোনাটা ইফেক্টিভ হবে। আপনি পরীক্ষা দিয়ে রেখে দিলেন, এক্সপ্লেনেশন দেখলেন না, সেক্ষেত্রে আমার মনে হয় না যে মানে তখন মানে পরীক্ষাটা খুব বেশি ইফেক্টিভ হয়। আপনি যে জিনিসটা ভুল করছেন সেটা যদি আপনি আবার একটু দেখেন, আপনি আপনার শিটে লিখে রাখেন যে আমার না এই জিনিসটা ভুল হয়েছে, নতুন কোনো ইনফরমেশন আপনি পাইলেন এক্সপ্লেনেশনে, সেটা আপনি লিখে রাখলেন, সেক্ষেত্রে আপনার পড়াটা বেশি ইফেক্টিভ হবে। আর যারা এখন শুরু করবেন রেসিডেন্সি পড়া, তাদের হাতে মানে আমার তো মনে হয় যে ভালো সময় আছে। তো আপনারা এরকম, আপনারা যে শিটটি ফলো করেন সেখান থেকে আপনারা নতুন যত ইনফরমেশন পাবেন ইম্পর্টেন্ট টপিকের উপর, সেগুলো হচ্ছে আপনারা নোট করে রাখবেন। আর এটা গেল অ্যানাটমি। আর সার্জারি ক্লিনিক্যাল পার্টের যে কোশ্চেন আমি বলতেছিলাম যে গতবার সার্জারি ক্লিনিক্যাল পার্ট থেকে কোশ্চেন একটু আমার কাছে মনে হয়েছে কম, মানে কম আসছে। আমি যে কোশ্চেন গুলো দেখলাম এর মধ্যে অল্প কিছু কোশ্চেন পাইছি, 13-14টার মতো। আরো হয়তো কোশ্চেন আছে, ফুল কোশ্চেনটা আমি পাইনি আর কি গত এ, নভেম্বরে। তো এর মধ্যে যে কোশ্চেন গুলা পাইছি আমি, ম্যাক্সিমাম কোশ্চেনই আসছে বেইলি ল্যাব থেকে। হ্যাঁ, ম্যাক্সিমাম কোশ্চেনই আসছে বেইলি ল্যাব থেকে। এখন কোশ্চেন গুলো আপনি দেখেন যে ইউনিভার্সাল প্রিকশন টু বি টেকেন হোয়াইল অপারেটিং ইন পেশেন্টস উইথ, আপনি কি কি কোন কোন পেশেন্টে অপারেশন করার সময় ইউনিভার্সাল প্রিকশন আপনাকে নিতে হবে। তারপরে হচ্ছে ইনহেলেশন বার্ন থেকে একটা কোশ্চেন আসছে, ইনহেলেশন বার্নের ফিচার, এটা ডিটেক্ট বেলি ল্যাবের একটা বক্স। তারপরে হচ্ছে অবজেক্টিভস অফ কারেক্ট সার্জিক্যাল পজিশনিং, এটা ডিটেক্ট বেলি ল্যাবের একটা বক্স থেকে কোশ্চেন আসছে। তারপর ক্লিন সার্জারির একটা এক্সাম্পল আসছে, সরি, এই ক্লিন সার্জারি মানে হচ্ছে আমাদের সার্জিক্যাল উন্ডের একটা ক্লাসিফিকেশন আছে, যে ক্লিন ওন্ড, ক্লিন কন্টামিনেটেড ওন্ড, কন্টামিনেটেড ওন্ড, আর হচ্ছে ডার্টি। তো ওখান থেকে ক্লিন সার্জারির এক্সাম্পল আসছে, এটা ডিরেক্ট পেরি ল্যাবের কোশ্চেন। তারপর হচ্ছে ইমিডিয়েট লাইফ থ্রেটেনিং থোরাসিক ইনজুরি, এই ইমিডিয়েট লাইফ থ্রেটেনিং থোরাসিক ইনজুরি হচ্ছে 6টা, আর 6টা ছিল আমাদের যে পটেনশিয়াল লাইফ থ্রেটেনিং ডেডলি ডজন, যেটা আমরা আমাদের থোরাক্সে আমরা পড়ি, সেখান থেকে এটা আসছে, এটা একটা খুব কমন কোশ্চেন। তারপরে হচ্ছে আমাদের একটা এসবিআই আসছে এখানে যে আমরা লেপারোটমির পরে মিড লাইন ক্রস করবো কোন সুচার দিয়ে। এটাও বেইলি ল্যাবের যে সুচার চ্যাপ্টার ওখানে টেবিলে দেখবেন যে আপনারা
পিডিএস এর কথা বলা আছে, এটা ডিলেড অ্যাবজর্বেবল একটা সুচার পিডিএস। এই পিডিএস টা হচ্ছে আমাদের মিডলাইন ক্লোজারের জন্য এটা হচ্ছে একটা আইডিয়াল সুচার। তারপর হচ্ছে ইউনিল্যাটারাল হাইড্রোনেফ্রোসিসের কজ আসছে, এটা ভালো দেওয়া আছে হচ্ছে এসআরবি তে। তারপরে হচ্ছে সেকেন্ডারি ভেন্ট্রাল হার্নিয়া, প্রাইমারি ভেন্ট্রাল হার্নিয়া, সেকেন্ডারি ভেন্ট্রাল হার্নিয়া। সেকেন্ডারি ভেন্ট্রাল হার্নিয়া ছিল দুইটা, একটা হচ্ছে ইনসিশনাল হার্নিয়া আর একটা প্যারাস্টোমাল হার্নিয়া। এই দুইটাই ছিল অপশন, এটাও বেইলি ল্যাবের বক্স। তারপরে টেস্টিকুলার টর্শনের একটা সিনারিও আসছে একদম বেইলি ল্যাবের ওখানে যে ক্লিনিক্যাল ফিচার গুলো ছিল সেটা থেকে। তারপরে ইনফেন্টাইল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস এর সিনারিও দিয়ে একটা কোশ্চেন আসছে, এটাও একদম বেইলি ল্যাব থেকে, মানে যে ক্লিনিক্যাল ফিচার গুলো ছিল ওরকম ফিচার দিয়ে একটা সিনারিও ছিল, এটা হচ্ছে এসপিএন। তারপর হচ্ছে আম্বিলিকাল কর্ড প্রলাপসিস অ্যাসোসিয়েটেড উইথ, মানে এটা গাইনির একটা কোশ্চেন। পোস্ট মেনোপজাল ব্লিডিং ইজ কজড বাই, এটাও গাইনির একটা কোশ্চেন। সলিড টিউমারস অফ ওভারি, যেটা গাইনির একটা কোশ্চেন, মানে এখান থেকে তিনটা এমসিকিউ। তো আমি এগুলা পাইছি, বাট ইউজুয়ালি মানে আগের বছরের কোশ্চেন গুলো যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আরো কোশ্চেন আছে, এটা আমরা একটু পরে যাচ্ছি। তার আগে যারা হচ্ছে সার্জারি ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন তাদের জন্য আসলে সাবজেক্ট কি কি আছে। অনেকেই কোশ্চেন করেন যে আমি এনেস্থেশিয়া পরীক্ষা দিব, আমি সিসিএম এ পরীক্ষা দিব, আমি রেডিওলজিতে পরীক্ষা দিব, আমার কোশ্চেনটা কাদের মতো। এটা কনফিউশনের যথেষ্ট কারণ আছে। যে দেখেন, এনেস্থেশিয়া, সিসিএম, রেডিওলজি, ইমেজিং এর ডিগ্রিটা হচ্ছে এমডি। ঠিক আছে, ডিগ্রির নাম হচ্ছে এমডি, বাট তারা আন্ডার দ্য ফ্যাকাল্টি অফ সার্জারি। তো ফ্যাকাল্টি অফ সার্জারির আন্ডারে যে দেখেন যে এমডি তিনটা ডিগ্রি এবং 19টা হচ্ছে এমএস ডিগ্রি। এই সবাই এই সবাই সেম কোশ্চেনে পরীক্ষা দিবেন। ঠিক আছে, সেম কোশ্চেনে পরীক্ষা দিবেন। তো প্রথম কনফিউশন, এনেস্থেশিয়া, সিসিএম, রেডিওলজি, ইমেজিং যারা পরীক্ষা দিবেন তাদেরকে সার্জারি এমএস ফ্যাকাল্টির প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, তাদেরকে সার্জারি এমএস ফ্যাকাল্টির প্রিপারেশন নিতে হবে। আর এমএস এর যে 19টা সাবজেক্ট, এর মধ্যে কার্ডিওভাস্কুলার সার্জারি, কলোরেক্টাল সার্জারি, কমিউনিটি অপথ্যালমোলজি, ফিটোম্যাটার্নাল মেডিসিন, তারপর হচ্ছে জেনারেল সার্জারি, গাইনোকোলজিক্যাল অনকোলজি, হেপাটোবিলিয়ারি সার্জারি, নিউরোসার্জারি, গাইনিওপস, অপথ্যালমোলজি, অর্থোপেডিক্স, তারপরে হচ্ছে ইএনটি, পেডিয়াট্রিক সার্জারি, প্লাস্টিক সার্জারি, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি, ইনফার্টিলিটি, সার্জিক্যাল অনকোলজি, থোরাসিক সার্জারি, ইউরোলজি এবং ভাস্কুলার সার্জারি। এই যতগুলো সাবজেক্ট বললাম সবাই সেম কোশ্চেনে পরীক্ষা দিবেন। ঠিক আছে, সবাই হচ্ছে একই কোশ্চেনে পরীক্ষা দিবেন এবং সবার প্রিপারেশন হচ্ছে সেম প্রিপারেশন। ঠিক আছে, সেম প্রিপারেশন, এটা হচ্ছে প্রথম কথা। তো অনেকে কোশ্চেন করেন যে মানে আমি আসলে কোন সাবজেক্ট দিব, কোন সাবজেক্টে নাম্বার কম লাগে। মানে আসলে আমার মনে হয় যে আপনি আগে আপনার ফ্যাকাল্টি ঠিক করেন। এখন আপাতত যেহেতু একদম ইনিশিয়াল স্টেজ, আপনি ফ্যাকাল্টি ঠিক করেন যে আপনি পেডি সাবজেক্টে পরীক্ষা দিবেন, নাকি আপনি মেডিসিনের সাবজেক্টে পরীক্ষা দিবেন, নাকি সার্জারি সাবজেক্টে পরীক্ষা দিবেন। যেহেতু আপনি যদি প্রথমে আপনার এই ফ্যাকাল্টিটা ঠিক করে ফেলতে পারেন, প্রিপারেশন যেহেতু সেম, আপনি প্রিপারেশন নিতে থাকেন। তারপর হচ্ছে আপনি তো আস্তে আস্তে পড়াশোনা করবেন, পরীক্ষা দিবেন। পরীক্ষা দিতে দিতে আপনি মানে লিস্ট আপনার পজিশনটা মানে বুঝতে পারবেন যে আপনার প্রিপারেশনটা কেমন হচ্ছে, বাকিদের সাথে আপনার হচ্ছে নাম্বারের গ্যাপ কেমন থাকতেছে, আপনি বাকিদের যে কতটা ভালো করতে পারতেছেন। তো এটা নিজেকে একটু অ্যাসেস করেন। অ্যাসেস করার পরে আলটিমেটলি, তো ফর্ম ফিল আপের আগে আমরা হচ্ছে আরেকটা গাইডলাইন সেশন নেই, সেখানে হচ্ছে আমরা মানে সাবজেক্ট চয়েস করার ব্যাপারে একটা গাইডলাইন সেশন আমরা সেখানে নেই। তো সাবজেক্ট চয়েসের ব্যাপারটা আমার মনে হয় আমি সেই সময়ের জন্য তুলে রাখলাম। আপনারা এখন পড়াশোনা শুরু করেন, লিস্ট হচ্ছে কে কোন ফ্যাকাল্টিতে যেতে চান এটা ঠিক করেন। এটা ঠিক করে যদি আপনি মানে ডিটারমাইন্ড হন যে সার্জারি ফ্যাকাল্টিতে আপনি পরীক্ষা দিবেন, তো অনেকগুলো সাবজেক্ট সাবজেক্ট আপনি পরে চুজ করেন, আপনি প্রিপারেশন শুরু করেন, যে সার্জারি ফ্যাকাল্টি প্রিপারেশন আপনি শুরু করেন। ঠিক আছে, এখন এই যে আমি বললাম যে সার্জারি ফ্যাকাল্টির আমাদের ক্লিনিক্যাল পার্টে ইউজুয়ালি আপনি যদি গতবারের এক্সেপশন বাদ দেন, তার আগের কোশ্চেন যদি আমরা চিন্তা করি, যে ইউজুয়ালি 35টা থেকে 50টা মতো কোশ্চেন এই সার্জারি ক্লিনিক্যাল ওরিয়েন্টেড কোশ্চেন আসে। তো গতবার একটু কোশ্চেন কম আসছে, বাট তার আগে সব সময় এরকম 200 মার্কের পরীক্ষা যতবার হয়েছে ওখানে 35টা থেকে 50টা মতো কোশ্চেন ছিল, 100 মার্কের কোশ্চেনে এরকম 25টার মতো কোশ্চেন থাক। তো সার্জারি ফ্যাকাল্টির এখানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যদি বলি যে আমরা কোন পার্টটা ইম্পর্টেন্ট, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যে বেসিক প্রিন্সিপালস অফ সার্জারি, জিআইটি এবং হেপাটোবিলিয়ারি সার্জারি, জেনিটোরিনারি। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে বেসিক প্রিন্সিপালস জিআইটি, আমি যদি বলি যে জেনারেল সার্জারি থেকে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এর বাইরে ইউরিনারি আছে, পেডিয়াট্রিক সার্জারি আছে, ব্রেস্ট এবং এন্ডোক্রাইন আছে, স্কিন বার্ন এবং প্লাস্টিক সার্জারি আছে, রেডিওলজি ইমেজিং আছে, নিউরোসার্জারি আছে, কার্ডিওথোরাসিক এবং ভাস্কুলার সার্জারি আছে,
অর্থোপেডিক্স আছে, ইএনটি আছে, আই আছে, গাইনি অপস আছে। তো এতগুলা টপিক দেখে আপনাদের স্বাভাবিকভাবেই ভয় লাগতে পারে যে এতগুলা টপিক কেন। তো ম্যাক্সিমাম যে কোশ্চেন গুলা, ম্যাক্সিমাম টপিক রিলেটেড কোশ্চেন আপনি হচ্ছে বেইলি ল্যাবের ভিতর ফেলতে পারবেন। আহ, এর মধ্যে গাইনিওপসটা হচ্ছে আপনার কিছু নতুন জিনিস আপনার গাইনিওপস এর বই থেকে পড়তে আসে। আইএনটি গুলা বেইলি ল্যাব দিয়ে কভার হয় না, সব অর্থোপেডিক্স এর সবকিছু বেইলি ল্যাব দিয়ে কভার হয় না। বাকি যে জিনিসগুলা, বাকি টপিক গুলা মোটামুটি বেইলি ল্যাব আর কিছু কোশ্চেন হচ্ছে এসআরপি দিয়ে আমাদের কভার হয়ে যায়। ঠিক আছে। তো গাইনি, আইএনটি, অর্থোপেডিক্স ছাড়া বাকি টপিক গুলোর জন্য আমাদের আসলে মেইন বই বেইলি ল্যাব। ঠিক আছে। আমাদের মেইন বই বেইলি ল্যাব, এবং রিসেন্ট ট্রেন্ড 2024-25-এ বেইলি ল্যাব থেকেই বেশি কোশ্চেন আসছে। আগে দেখা যাইতো যে যে এসআরবি থেকে অনেক কোশ্চেন আসতেছে, তো সেই টেন্ডেন্সিটা এখন একটু কমে গেছে। এখন আমাদের মেইন বই যদি আমরা বলি যে ক্লিনিক্যাল পার্টের জন্য, সেটা হচ্ছে বেইলি ল্যাবের 28th এডিশন। ঠিক আছে। এছাড়া জেনারেল সার্জারির জন্য আপনি এসআরবি ম্যানুয়াল থেকে কিছু জিনিস, সব জিনিস দরকার নেই, সিলেক্টেড জিনিস সেগুলো পড়লেও হয়। আবার না পড়লেও হয় যে আপনার প্রিভিয়াস কোশ্চেন যখন আপনি সলভ করবেন সেখানে যদি আপনি এক্সপ্লেনেশন গুলো দেখে যান, যে এসআরবির এক্সপ্লেনেশন, সেটা দিয়েও আমার মনে হয় যে কভার হয়ে যায়। ঠিক আছে। বাট বেলি ল্যাবটা আপনাকে ক্লিনিক্যালের জন্য একটু পড়তে হবে, বেলি ল্যাবটা ক্লিনিক্যালের জন্য পড়ার দরকার। কারণ আপনি সার্জারি ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন, আপনি ধরেন রেসিডেন্সি দিলেন, রেসিডেন্সি হলো না, আপনি এফসিএস পার্ট ওয়ান দিবেন, আপনার যদি বেইলি ল্যাব করা থাকে সেটা আপনার জন্য আসলে অনেক কাজ দিবে। এবং এফসিএস পার্ট ওয়ান পরীক্ষা আসলে বেইলি ল্যাব ছাড়া আসলে পাশ করা পসিবল না। এবং আপনার যদি একবার করা থাকে তাহলে এটা আপনি সার্জারি ফ্যাকাল্টিতে ভবিষ্যতে যে পরীক্ষা দেন সেখানে আপনার কাজে লাগবে। আর গাইনি অপস এর জন্য আমাদের মেইন বই হচ্ছে দত্ত, এবং হচ্ছে এখান থেকেও আমাদের আসলে সবকিছু লাগে না, প্রিভিয়াস কোশ্চেন সলভ করার পরে অল্প কিছু ইম্পর্টেন্ট জিনিস থাকে যেগুলো হচ্ছে আসলে তথ্য থেকে পড়তে হয়, অথবা আমাদের যে লেকচার ক্লাসের যে পিডিএফ দেওয়া হয়, অথবা আপনি যে শিট ফলো করেন সেখানে মোটামুটি থাকে। দুই একটা জিনিস পরীক্ষায় নতুন আসে, এগুলো আসলে যে আপনি খুব একদম খুব ভালো মতো পড়লেও পারবেন তার আসলে গ্যারান্টি নেই। তো কাজেই ইম্পর্টেন্ট টপিকের সাথে মধ্যেই লিমিটেড থাকা ভালো। মেইন বই পড়ার ক্ষেত্রে আমি বলবো যে বেইলি ল্যাবটা আপনি পড়েন, এসআরবিটা রাখেন। আর সাথে হচ্ছে যে গাইনি অপস, অর্থোপেডিক্স, ইএনটি, আই এর জন্য যে মেইন বইগুলো সেগুলো আপনি সাথে রাখতে পারেন। শুধুমাত্র হচ্ছে ইম্পর্টেন্ট টপিক আমরা আমরা যেগুলো বলে দিই যে এটা আসলে ওই বই থেকে এই টপিকটা দেখে নিবেন, সেগুলা দেখার জন্য। আদারওয়াইজ হচ্ছে লেকচার ক্লাস, লেকচার শিট, এবং হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন, এটাই হচ্ছে মানে আসলে যে আমাদের প্রিপারেশন নেওয়ার হাতিয়ার। ঠিক আছে। তো এটা গেলো আমাদের মেইন বই। এখন আমি বলছিলাম যে বেইলি ল্যাব থেকে আমাদের যে ইম্পর্টেন্ট টপিক প্রিন্সিপালস অফ সার্জারি। তো এখানে আমাদের যে প্রথম চ্যাপ্টার মেটাবলিক রেসপন্স টু ইনজুরি, এটা একটু ভালো মতো পড়তে হয়। হেমোরেজ এবং শক চ্যাপ্টারটা খুব বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে যে রিঅ্যাকশনারি হেমোরেজ, তারপরে হচ্ছে সেকেন্ডারি হেমোরেজ, এগুলো হচ্ছে কজ, এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় আসে। শকের ক্লাসিফিকেশন এবং হচ্ছে বিভিন্ন টাইপের শকের ক্লিনিক্যাল ফিচার, তারপরে হচ্ছে শকের মেটাবলিক ক্যারেক্টারিস্টিক, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সেপটিক শক, তারপরে হচ্ছে শক পেশেন্ট আপনি কিভাবে মনিটর করবেন, আমাদের ইম্পর্টেন্স অফ রিসাসিটেশন কি, এগুলো হচ্ছে পরীক্ষার জন্য আসলে খুবই খুবই ইম্পর্টেন্ট। ব্লাড ট্রান্সমিশন থেকে যে ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় কোশ্চেন আসে, আপনার যে ফ্রেশ প্রেজেন্ট প্লাজমা রিলেটেড কোশ্চেন আসে, মানে ব্লাড প্রোডাক্ট গুলো রিলেটেড কোশ্চেন দেখা যায় যে থাকে সবসময় যে কোনো পরীক্ষাতে। তারপরে হচ্ছে মেসিভ ট্রান্সমিশনের কমপ্লিকেশন, সার্জিক্যাল ইনফেকশন সবসময় যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে। এখানে সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম বা সার্স, তারপরে ওন ফিলিং কে কি কি ফ্যাক্টর সিমুলেট করে বা এফেক্ট করে, এটা আপনারা প্যাথোলজিতেও পড়েন, এখানেও আছে আমাদের গ্যাস গ্যাংগ্রিন, নেক্রোটাইজিং ফাসাইটিস, তারপর হচ্ছে নজোকোমিয়াল ইনফেকশন, ইউনিভার্সাল প্রিকশন। তো ইউনিভার্সাল প্রিকশনস থেকে কতবারও কোশ্চেন আসছে। তো এগুলা হচ্ছে আসলে পরীক্ষার জন্য পেইড টপিক। তো প্রিন্সিপালস অফ সার্জারি থেকে আমাদের অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক। তো তারপর টিস্যু ডায়াগনোসিস, স্টেরিলাইজেশন, ডিসইনফেকশন, সুচার ম্যাটেরিয়াল, এখান থেকে কতবার কোশ্চেন আসছে। নিউট্রিশন এবং ফ্লুইড থেরাপি, তো এটাও পরীক্ষার জন্য সবসময় ইম্পর্টেন্ট। এটা আপনার এই যে কিছু জিনিস ক্লিনিক্যালে আপনার হচ্ছে বেসিক সাবজেক্ট গুলোর সাথে ওভারল্যাপ করবে, যে বেসিক প্রিন্সিপালস এর কিছু জিনিস আপনার প্যাথোলজির সাথে ওভারল্যাপ করবে, ফিজিওলজির সাথে ওভারল্যাপ করবে, বায়োকেমিস্ট্রির সাথে ওভারল্যাপ করবে, ইনফেকশনের যে টপিক গুলো এগুলো হচ্ছে আপনার মাইক্রোবায়োলজির সাথে ওভারল্যাপ করবে। বাট হচ্ছে আপনি যদি আলাদা করে ক্লিনিক্যাল না পড়েন, দেখা যাবে যে কিছু কোশ্চেন আপনি পারবেন, কিছু কোশ্চেন পারবেন না। কোশ্চেন মনে হবে আপনার মাইক্রোবায়োলজি, বাট আপনি অপশন গুলা দেখবেন যে না, এটা তো বেলি ল্যাব থেকে দিয়ে দিচ্ছে অপশন গুলা। তো কাজে হচ্ছে ক্লিনিক্যালের জন্য আমাদেরকে আলাদা করে ভালো মতো প্রিপারেশন নিতে হবে। এবং
আপনাকে হচ্ছে প্রিভিয়াস যে কোশ্চেন যতগুলো আছে লাস্ট 10 বছরের, একদম মানে পয়েন্ট টু পয়েন্ট আপনাকে হচ্ছে এটা সলভ করতে হবে এক্সপ্লেনেশন সহ। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের প্রিন্সিপালস অফ সার্জারি থেকে অপারেটিভ সার্জারি, এখানে ডায়াথার্মি, মিনিমাল ইনভেসিভ সার্জারি। এই মিনিমাল ইনভেসিভ সার্জারি হচ্ছে কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এখান থেকে ফ্রিকোয়েন্টলি পরীক্ষা কোশ্চেন আসে। ডায়াথার্মি, মনোপুলার ইউনিপুলার ডায়াথার্মি পার্থক্য, কমপ্লিকেশন, এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় আসে। পোস্ট অপারেটিভ কেয়ার এটাও গুরুত্বপূর্ণ এখানে, যে কয়েকটা জিনিস আসে এখানে: পোস্ট অপারেটিভ হাইপোক্সিয়া কজ, তারপর হচ্ছে পেরি অপারেটিভ টেকিকার্ডিয়া কেন হয়, পোস্ট অপারেটিভ পাইরেক্সিয়া কেন হয়, এগুলা হচ্ছে ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় আসে। জিআইটি এবং হেপাটোবিলিয়ারি সার্জারি থেকে অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক, যদিও গতবার মানে ক্লিনিক্যাল পার্টে আসে নাই, তার আগের বার আসছে। এবং তার আগের কোশ্চেন গুলো থেকে আমরা যে ওখান থেকে অনেক 3টা 4টা কোশ্চেন এই জিআইটি হেপাটোবিলিয়ারি থেকে আসে। ঠিক আছে, যেমন গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। কার্সিনোমা স্টমাক, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট আমাদের সিএসটমাকে। তারপর হচ্ছে যে গ্যাস্ট্রিক আউটার অবস্ট্রাকশনের ক্লিনিক্যাল ফিচার এবং হচ্ছে মেটাবলিক অ্যাবনরমালিটিস, এটা অসংখ্যবার পরীক্ষার কোশ্চেন আসছে। মিকাস ডাইভার্টিকুলাম, তারপরে হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস রিলেটেড কোশ্চেন, ক্রোনস ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিসের পার্থক্য, কোলোরেক্টাল ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর। তো এখানে যে জিনিসগুলো আছে, ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিস, এগুলো হচ্ছে যে কোনো সার্জারি রিলেটেড পরীক্ষার জন্য আসলে খুব ইম্পর্টেন্ট। গোল্ডস্টোন রিলেটেড প্রশ্ন রেসিডেন্সি পরীক্ষার জন্য মানে খুব ইম্পর্টেন্ট, ফ্রিকুয়েন্টলি আসে। গোল্ডস্টোন ফরমেশনের রিস্ক ফ্যাক্টর কি কি, গোল্ডস্টোনের কমপ্লিকেশন কি কি, পেনকিয়াটাইটিস থেকে আসে যে পেনকিয়াটাইটিসের কজ এবং হচ্ছে কমপ্লিকেশন। এই রিলেটেড কোশ্চেন গুলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। জেনিটো ইউরিনারি থেকে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিনড্রোম, তারপরে হচ্ছে আপনার রেনাল স্টোন পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের যে হেমাটোরিয়ার কজ, ইউরিনারি রিটেনশনের কজ, হাইড্রোনেফ্রোসিসের কজ, এটা তো গতবার আসলো। রেনাল সেল কার্সিনোমা, তারপর হচ্ছে কার্সিনোমা প্রোস্টেট রিলেটেড কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট। ইউরেথ্রাল ইনজুরি থেকে আহ, আপনার হচ্ছে এসবিএ আসতে পারে, এমসিকিউ আসতে পারে। এফসিএস পরীক্ষায় তো ফ্রিকুয়েন্টলি আসে। প্রেসিডেন্সিতেও 2024 সালে কোশ্চেন আসছিল যে বারবার ইউরেথ্রাল ইনজুরির সিনারিও দিয়ে একটা এসবিএ আসছিল। তারপর হচ্ছে পেডিয়াট্রিক সার্জারি থেকে কোশ্চেন গতবার যেটা আসছে, গতবার হচ্ছে আমাদের যে এই ইনফেন্টাইল হাইপারট্রফিক পাইলোরিক সিনোসিস আসছে। ঠিক আছে, তো এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়া হচ্ছে আশপ্রাং ডিজিজ, তারপরে হচ্ছে আনডিসেন্ডেড টেস্টিস, একটোপিক টেস্টিস, পোস্টেরিয়র ভালভ, তারপর হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ, এগুলো হচ্ছে পেডিয়াট্রিক সার্জারি থেকে আমাদের জন্য ইম্পর্টেন্ট। ব্রেস্ট এবং এন্ডোক্রাইন থেকে টপিকল্প বাট কোশ্চেন কিন্তু আসে মোটামুটি রেগুলার বেসিসে। আপনি এটা হচ্ছে অনেক সময় আমাদের যে অ্যানাটমি পরেও হয়ে যায়, আবার কিছু ক্ষেত্রে হচ্ছে ক্লিনিক্যাল কোশ্চেন আসে। যেমন নিপল ডিসচার্জের কজ, বেরি ল্যাবের একটা টেবিল আছে আমাদের, এখান থেকে সার্জারির যে কোনো পরীক্ষায় রেগুলার বেসিসে কোশ্চেন আসে। গাইনোকমেশিয়ার কজ থেকে কোশ্চেন আসে। সিএ ব্রেস্ট তো ইনফিনিটি স্টার একটা টপিক, মানে সবকিছু পড়তে হয় ওখান থেকে। ব্রেস্ট অ্যাবসেস, ফাইব্রয়েডেডেমা, এগুলো হচ্ছে কম ইম্পর্টেন্ট টপিক বাট মাঝে মধ্যেই চলে আসে। থাইরয়েডটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার, এখানে থাইরয়েডের অ্যানাটমি থেকেও পরীক্ষায় কোশ্চেন আসে, থাইরয়েডের প্যাথোলজি থেকে আসে, ফিজিওলজি থেকে আসে, সবকিছু থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, এবং থাইরয়েডের অপারেশন রিলেটেড কমপ্লিকেশন, সেখান থেকেও কোশ্চেন আসে। প্যারাথাইরয়েড থেকেও এখানে আপনার হচ্ছে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম, সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম, তারপরে হচ্ছে হাইপারক্যালসিমিয়া কজ, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের রিলেশন, পজিশন, এগুলো হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। স্কিন বার্ন প্লাস্টিক থেকে আমাদের গতবার যে কোশ্চেন আসছে সেটা হচ্ছে ইনহেলেশন বার্ন, যে ইনহেলেশন বার্নে আমরা হচ্ছে কি ফিচার পাই, তো এটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আপনার আহ, যে আমাদের 3 টাইপস অফ স্কিন ক্যান্সার, ঠিক আছে, স্কোয়ামাস সেল কার্সিনোমা, বেসাল সেল কার্সিনোমা এবং হচ্ছে মেলিগন্যান্ট মেলানোমা, তো এই রিলেটেড পড়াগুলো আমাদেরকে একটু পড়তে হয়। ঠিক আছে, এবং রেডিওলজি ইমেজিং থেকে যে আলট্রাসোনোগ্রাম, সিটি এমআরআই, এগুলার হচ্ছে সুবিধা অসুবিধা, তারপর হচ্ছে T1 T2 T2 ইমেজ আমরা হচ্ছে এমআরআই তে আমরা কি, কোনটাতে আমরা কি দেখি, কোনটাতে কি কালার দেখি, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। নিউরোসার্জারি থেকে আমাদের হচ্ছে হেড নেক নিউরো অ্যানাটমি পড়ার মানে সাথে সাথেই ম্যাক্সিমাম জিনিস কভার হয়ে যায়। এর বাইরে হচ্ছে ক্লিনিক্যাল পার্ট থেকে আমাদের রেইজ রাইসিপির ফিচার, জিসিএস স্কেল, তারপর হচ্ছে ব্রেন স্টেম ডেথ, এটাও আমরা হচ্ছে নিউরো অ্যানাটমির সাথেই পড়ে ফেলি। তারপর হচ্ছে যে ইন্টারক্রেনিয়াল হেমোরেজ যেগুলো আছে, হেমোরেজ গুলোর ক্লিনিক্যাল ফিচার এবং হচ্ছে কোন আর্টারি বা কোন ভেইন ইনজুরির জন্য কোনটা হয়, এটা হচ্ছে এসবি এর জন্য খুব ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষাতে এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কডাইকুইনা সিনড্রোম, লাম্বার পাংচার, এগুলো হচ্ছে এখান থেকে ইম্পর্টেন্ট। তো আমি তো যেটা আপনাদেরকে বললাম যে এর মধ্যে অনেকগুলো জিনিস আপনারা হচ্ছে অ্যানাটমির সাথে আপনারা
পড়ে ফেলবেন, ঠিক আছে, অ্যানাটমির সাথে আপনাদের পড়া হয়ে যাবে, বাট কিছু জিনিস হচ্ছে দেখতে হবে। মেইনলি হচ্ছে, আমি আবারও বলি যে মেইনলি এখানে ফ্যাকাল্টি পার্ট থেকে আগে যে কোশ্চেন গুলো আসছে সেগুলো সলভ করা এবং সেই রিলেটেড পড়া কমপ্লিট করা, এটা হচ্ছে আপনার ফার্স্ট টার্গেট, ঠিক আছে, এটা হচ্ছে আপনার ফার্স্ট টার্গেট। আগের কোশ্চেন সলভ না করলে আপনি হচ্ছে যে ক্লিনিক্যাল পার্টের প্রিপারেশন বা বেসিক যে পার্টের প্রিপারেশনই বলে আপনাকে, রেসিডেন্সিতে সবার আগে প্রথম কাজ হচ্ছে আপনার আগের কোশ্চেন ধরে সলভ করে ওই রিলেটেড পড়া দিয়ে শুরু করা, ঠিক আছে। এই যে সিবিটিএস দেখে প্রথমেই দেখেন, এটা আমাদের আগের গতবারের সাজেশন, এখানে আমরা ডেডলি ডজেন্স, এটা হচ্ছে প্রথম আমাদের সাজেশন, এখান থেকে আসে যে ইমিডিয়েটলি লাইফ থ্রেটানিং থোরাসিক ইনজুরি কি কি আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে এই রিলেটেড যে জিনিসগুলো আছে, টেনশন, নিউমোথোরাক্স, কার্ডিয়াক টেম্পোনেন্ট টেস্ট, এই রিলেটেড জিনিসগুলো আপনাকে একটু পড়তে হবে। এগুলো হচ্ছে পরীক্ষার জন্য একটু ইম্পর্টেন্ট, জাস্ট বেসিক জিনিসগুলো জানতে হবে। তারপর হচ্ছে সিএবিজি তে আমরা কি কি কন্ডুইটস ইউজ করি, এটাও পরীক্ষার একটা কোশ্চেন সবসময় আসে। সিএস পরীক্ষাতে তো সবসময় আসে, রেসিডেন্সিতেও সম্ভবত এক দুইবার আসছে। তারপরে হচ্ছে ডিভিটি রিলেটেড কোশ্চেন সবসময় পরীক্ষায় আসে। অর্থোপেডিক্স থেকে গতবার আমি যে কোশ্চেন গুলো পাইছি এর মধ্যে আসে নাই, বাট অর্থোপেডিক্স থেকে সবসময়ই দেখা যায়, মানে আগের কোশ্চেন গুলো থেকে যদি আমরা দেখি, এই 5টা 6টা 7টা এরকম কোশ্চেনও আসে। 4 5টা কোশ্চেন তো অর্থোপেডিক্স থেকে আসে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনাকে এখান থেকে দেখতে হবে। ডিটেলস যাচ্ছি না। আই থেকে 2 3টা কোশ্চেন থাকে, 2403টার মতো কোশ্চেন ছিল। আহ, এবং এখানে এই যে এই টপিক গুলা থেকে আসে যে আপনার মাইডিয়াটিক ড্রাগ কি কি আছে, তারপরে হচ্ছে আপনার মিওসিস করে কারা কারা, ক্যাটারাক্টের কজ, তারপরে টোসিস কেন হয়, এ, কি কি ড্রাগ গ্লুকোমা করে, রিফ্রাক্টিভ এরর কি কি আছে আমাদের, তারপরে হচ্ছে পেপিলোইডেমার কজ কি কি আছে। তো ঘুরে ফিরে দেখা যায় যে এই টপিক গুলা থেকে আসে। ইএনটি থেকেও একই রকম, যে হিয়ারিং লস এর কজ, কন্ডাক্টিভ হিয়ারিং লস, তারপর হচ্ছে সেন্সোরিয়াল হিয়ারিং লস, টিনিটাস, তারপরে হচ্ছে একিউট সাপোর্টিভ অটাইটিস মিডিয়া, তারপরে হচ্ছে ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া, এগুলোর কজ, কমপ্লিকেশন। তারপরে নেক এবং থ্রোট থেকে এখানে যে মিড লাইন এবং ল্যাটারাল নেক সুইলিং, এটা থেকে অসংখ্যবার কোশ্চেন আসছে। স্ট্রাইডরের কজ থেকেও অসংখ্যবার কোশ্চেন আসছে। তো এগুলো হচ্ছে আমাদের মেবি হচ্ছে ইম্পর্টেন্ট টপিক এখান থেকে, ঠিক আছে। গাইনিওপস থেকে হচ্ছে আমাদের বেইলি ল্যাব দিয়ে কভার হয় না। গাইনিওপস থেকে আপনাকে লেকচার ক্লাসের শিট ফলো করতে হবে, যেখান থেকে হচ্ছে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আমাদের আহ, দত্ত থেকে আছে সেগুলো হচ্ছে আমরা এখানে দিয়ে দিই। তো এ- এবং হচ্ছে এখান থেকে ম্যাক্সিমাম জিনিসই দেখা যায় যে আগে যেগুলো আসছে ওখান থেকে আসে, আর 2 একটা জিনিস হয়তো নতুন আসতে পারে। তো এটা গেল ক্লিনিক্যাল পার্টের প্রিপারেশন নেওয়ার সময় আপনার প্রথম কাজ, বারবার আমি বলতেছি যে আগের কোশ্চেনটা সলভ করা, আগের কোশ্চেন সবগুলা সলভ করা, ওই রিলেটেড পড়াগুলা পড়া, ঠিক আছে, লেকচার ক্লাস ফলো করা। এবং লেকচার ক্লাসে বলে দিলে যে মেইন বই থেকে এই টপিকটা দেখবেন, তারপর সেটা হচ্ছে মেইন বই থেকে দেখা। এবং ক্লিনিক্যালের জন্য আমাদের মেইন বই কোনটা, আমাদের মেইন বই হচ্ছে বেইলি লাভ, ঠিক আছে। বেইলি লাভটা আপনি একটু লেকচার ক্লাসের সাথে সাথে উল্টাবেন। লেকচার ক্লাসের সাথে সাথে হচ্ছে বেইলি লাভ থেকে টপিকটা একটু দেখার চেষ্টা করবেন। আর বাকি বেইলি লাভ ছাড়া বাকি যে বই আমি বললাম, যে আপনার গাইনির জন্য দত্ত বলেন, তারপরে হচ্ছে অর্থোপেডিক্স এর জন্য এফডি বলেন, আইএনটির যে মেইন বইগুলা, এগুলো হচ্ছে প্লাস মাইনাস, হ্যাঁ। এগুলো আপনি মেইন বই যদি ফলো নাও করতে পারেন, আমি বলবো যে খুব একটা লস নাই, ঠিক আছে। ঠিক আছে, তো এটা গেলো আমাদের সাবজেক্ট গুলা। আর এখানে সিট নিয়ে আমি এখন কথা বলতেছি না আপাতত, এটা আমাদের পরে আবার একটা সেশন হবে সাবজেক্ট রয়েছে, তখন আমরা এটা নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। আর যারা এমডিএমএস এর প্রিপারেশন শুরু করতে যাচ্ছেন আমাদের সাথে, আমাদের যে এমডিএমএস এর যে এমএস এর যে রেগুলার ব্যাচ, এটা হচ্ছে মার্চ 26 থেকে শুরু হবে। এখানে হচ্ছে আপনি যে কোনো টাইমে হচ্ছে এনরোল করতে পারেন। আমাদের এক্সাম ডেট, সরি, এই এই ব্যাচে হচ্ছে আপনি টোটাল ভিডিও ক্লাস পাচ্ছেন 40 ঘন্টার উপরে। টোটাল লাইভ এক্সাম হচ্ছে আমাদের 56টা, এর মধ্যে হচ্ছে কিছু আছে হচ্ছে ক্লাস টেস্ট, কিছু হচ্ছে ক্লাস টেস্টের পরে রিভিউ এক্সাম হয় আমাদের 3টা বা 4টা ক্লাস টেস্টের পরে। তারপর যে সাবজেক্ট শেষ হয়ে যায় সেটা রিলেটেড সাবজেক্ট ফাইনাল, তারপরে হচ্ছে আমাদের যে মক টেস্ট গুলা হয়। তো টোটাল লাইভ এক্সাম হচ্ছে আমাদের 56টা। এবং যারা হচ্ছে 20 ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি হবেন তারা হচ্ছে 30% ডিসকাউন্টে ভর্তি হতে পারছেন। আমাদের টোটাল যে ক্লাস, এক্সাম, আর্কাইভ এবং পিডিএফ সহ কমপ্লিট যে প্যাকেজ, এটা হচ্ছে
প্রাইস হচ্ছে 6,000 টাকা, এবং 30% ডিসকাউন্ট আপনি ভর্তি হলে পাচ্ছেন সেটা 4200 টাকায়। যারা শুধু এক্সাম ব্যাচে ভর্তি হতে চান তারা পাচ্ছেন হচ্ছে 2400 টাকায় ভর্তি হতে। এবং আমাদের আহ, আজকে আগামী 20 জানুয়ারি আমাদের একটা ফ্রি পরীক্ষা আছে। আপনাদের যে প্রথম পরীক্ষা এটা হচ্ছে ফ্রি, এবং এই ফ্রি পরীক্ষায় যারা পাশ করবেন, ঠিক আছে, এই ফ্রি পরীক্ষায় যারা পাশ করবেন তারা হচ্ছে 40% ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে। তারা হচ্ছে 40% ডিসকাউন্ট পাবেন যে কোনো প্যাকেজে আপনারা দিতে চাইলে, সেটাতে আপনারা 40% ডিসকাউন্ট পাচ্ছেন। ঠিক আছে। তো এখন আমরা যে এত কিছু বললাম, আপনার প্রিপারেশন আপনি কিভাবে নেবেন? তো আহ, যারা আমাদের সাথে থাকবেন, তারা যারা যে কোনো ব্যাচে ভর্তি হবেন, তাদের জন্য আছে হচ্ছে আমাদের ফ্রি আর্কাইভ অ্যাক্সেস। এখন আহ, যারা আমাদের সাথে কানেক্টেড না বা আগে ছিলেন না, তারা ভাবতে পারেন যে আর্কাইভটা কি বা আর্কাইভের কাজটা কি। যারা আগে থেকে আছেন তারা জানেন। যারা জানেন না, আমাদের সেন্ট্রাল আর্কাইভ যেটা, এটা হচ্ছে 2018 সাল থেকে আমাদের যতগুলা ব্যাচ ছিল, যতগুলা পরীক্ষা ছিল, ধরেন আপনি রেসিডেন্সি একটা ব্যাচে আমাদের সাথে ভর্তি হলেন, বা এমএসসি এর একটা ব্যাচে আপনি আমাদের সাথে ভর্তি হলেন। এই 2018 সাল থেকে এমএসসি এর যতগুলা পরীক্ষা হচ্ছে, আপনার কমন টপিক্স বলেন, যে বেসিক সাবজেক্ট বা হচ্ছে ক্লিনিক্যাল, সবগুলা কোশ্চেন আমাদের আর্কাইভে আছে। আপনি টপিক ধরে সার্চ দিলেন, সাপোজ আপনি হিস্টোলজি লিখে সার্চ দিলেন, এখন পর্যন্ত 2018 থেকে শুরু করে যতগুলা হিস্টোলজি পরীক্ষা হয়েছে সবগুলা এখানে আপনার আসবে, ডেট সহ আসবে বা ব্যাচের নাম সহ আসবে যেটা। তো আপনি একটা টপিক পড়ার পরে, আপনি সাপোজ আজকে হিস্টোলজি পড়লেন, আপনার ক্লাস টেস্ট 2 দিন পরে আছে, আপনি সেই আগের হিস্টোলজি কোশ্চেন আপনি ফ্রিতে পরীক্ষা দিতে পারতেছেন। ঠিক আছে, ফ্রিতে পরীক্ষা দিলেন, পরীক্ষা দেওয়ার পরে আপনি হচ্ছে এক্সপ্লেনেশন গুলো দেখলেন, কোন জায়গায় ভুল হইলো আপনার দেখলেন, ঠিক আছে। তো দেখার পরে হচ্ছে আপনি নিজেকে মানে লিস্ট, মানে নিজেকে আপনি নিজে অ্যাসেস করতে পারলেন, এবং হচ্ছে কোশ্চেনের যে প্যাটার্ন, কোশ্চেনের প্যাটার্ন বোঝাটা আসলে যে কোনো প্রিপারেশনের জন্য খুব ইম্পর্টেন্ট, আপনি সেটা বুঝতে পারতেছেন। এবং এটা আপনি শুধু হিস্টোলজি না, আপনি যে টপিক দিয়ে আপনি সার্চ দিবেন আর্কাইভে, আপনি সেই রিলেটেড আগে কোশ্চেন সব আপনার সামনে আসবে, এবং আপনি সেখান থেকে এ, যদি পরীক্ষা দিতে নাও চান, আপনি শুধু আনসার গুলা দেখলেন, কোশ্চেন গুলা দেখলেন, আপনি কোশ্চেন না দেখেও সলভ দেখতে পারেন, এক্সপ্লেনেশন দেখতে পারেন, যে পরীক্ষা না দিয়ে। ঠিক আছে, তো এটা আমার মনে হয় যে আর কোথাও নাই, এবং হচ্ছে এই সুবিধা আপনি আর কোথাও পাবেন না। আর বেস্ট তো আমি বললামই যে আমাদের 56টা লাইভ এক্সাম, এর মধ্যে টপিক এক্সাম 35টা, রিভিউ এক্সাম হচ্ছে 12টা, সাবজেক্ট ফাইনাল আমাদের 6টা, এবং পূর্ণাঙ্গ মডেল টেস্ট 3টা। বিষয়ভিত্তিক পিডিএফ আপনি পাচ্ছেন। ভর্তি ফি 4200 টাকা 30% ডিসকাউন্টে, এবং হচ্ছে 2450 টাকা হচ্ছে আমাদের শুধু যারা এক্সাম ব্যাচে ভর্তি হবেন উইদাউট ক্লাস, ভিডিও ক্লাস, এটা হচ্ছে 2450 টাকা। আর এই যে আমি আর্কাইভের কথাটা তো অলরেডি বলে ফেলছি, এখানে আমাদের 40,000 ক্লাস কোশ্চেন আছে বিভিন্ন টপিকের উপর। আপনি এখানে যারা দেখেন যে এমএস এ যারা ভর্তি হবেন, তারা এমএস এর ক্লিনিক্যাল পার্টের যদি সেন্ট্রাল আর্কাইভ অ্যাক্সেস করতে চান, সেখানে এমএস এ ক্লিক করবেন। যদি কমন টপিকস অর্থাৎ যে বেসিক টপিক গুলো অ্যাক্সেস করতে চান, এই বেসিক কমন টপিকস থেকে হচ্ছে আপনারা সার্চ দিবেন, ঠিক আছে। এই যে এখানে দেখেন যে আমাদের ক্লিনিক্যাল পার্টের একটা এক্সাম্পল, হ্যাঁ, যে ড্যামেজ অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন ইজ সেন্সড বাই নিউট্রোফিল, ম্যাক্রোফেজ এবং হচ্ছে ডেনড্রাইটিক সেল, এটা হচ্ছে ট্রু। লিম্ফোসাইট, ইওসিনোফিল, এগুলো হচ্ছে false। তো এখানে হচ্ছে আমাদের বেল ল্যাব থেকে এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, ঠিক আছে, বেল ল্যাবের একটা ফার্স্ট চ্যাপ্টারের একটা কোশ্চেন। তারপর হচ্ছে নিউরোএন্ডোক্রাইন রেসপন্স টু ইনজুরি, এই রিলেটেড একটা কোশ্চেন। তো আপনি যখন পরীক্ষা দিবেন বা আর্কাইভ সলভ করবেন, তখন তো আপনি পরীক্ষা দিলেন, ট্রু ফলস সিলেক্ট করবেন, তাই না? করার পরে আপনি যখন কমপ্লিট করবেন, কমপ্লিট করার পরে তখন আপনাকে আপনার নাম্বার দেখাবে, আপনি কত পাইছেন। তারপর হচ্ছে আপনাকে এই সলভ শিটটা দেখাবে। তো এখানে আপনি যেটা ভুল করছেন এটা এরকম লাল আসবে, এবং হচ্ছে এখানে যে ডান পাশে যে আনসারটা দেখতেছেন এটা ফলস, ঠিক আছে। এই আনসার গুলো হচ্ছে মানে আসলে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি কারেক্ট আনসার। তো কারেক্ট আনসারে যদি আপনার অপশনটা মিলে তাহলে সবগুলা সবুজ থাকবে। এখানে দেখেন এটা এফ, মানে এই অপশনটা ফলস ছিল, এটা লাল আসছে, মানে হচ্ছে আপনি ভুল করছেন, আপনি এটা ট্রু দিচ্ছেন, ঠিক আছে, এটা ট্রু দিচ্ছেন। আপনি যদি এটাও ফলস দেন, যেটা ফলস সেটাও যদি আপনি ফলস দেন, তাহলে সবুজ আসবে। তো এটা নিয়ে অনেকের কনফিউশন হয়, কনফিউশনটা আপনারা হচ্ছে আমাদের পেজে মেসেজ দিতে পারবেন, আপনাকে হচ্ছে এটা বুঝিয়ে দেওয়া হবে। অনেকেরই প্রথম ক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে যে নিজেরা মনে করতে পারেন না যে এটা আনসার কি দিচ্ছে। তো এটা মনে রাখেন যে ডান পাশে আমাদের আর্কাইভে বা কোশ্চেন সলভের যে অপশনটা মানে দেওয়া আছে, এটা হচ্ছে গিয়া অ্যাকচুয়াল কারেক্ট আনসার। আপনার আনসারের সাথে কারেক্ট আনসারটা মিলে গেলে সব সবুজ থাকবে। আপনি যদি ভুল আনসার করেন, সেক্ষেত্রে এখানে লাল দেখাবে। এবং হচ্ছে আপনি এখানে পরীক্ষা দেওয়ার পরে এক্সপ্লেনেশন
ক্লিক করলে এখানে হয় আপনি এরকম রিটেন এক্সপ্লেনেশন পাবেন, অথবা যেগুলো হচ্ছে সুন্দর ফিগার আছে, যেগুলো টেবিল আছে, বক্স আছে, সেগুলো আমরা হচ্ছে মেন বই থেকে সেখানে দিয়ে দিই। ঠিক আছে, আর আপনার যদি কোনো কমেন্ট থাকে আপনি এখানে কমেন্ট করতে পারেন, অথবা কোনো কনফিউশন থাকলে সরাসরি হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে হচ্ছে আপনি মেসেজ দিতে পারেন। ঠিক আছে, তো সেখানে আমরা চেষ্টা করি যে যাদের যে কনফিউশন আছে সেটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। আর আমাদের যে রেগুলার ব্যাচ মার্চ 2026, এটা হচ্ছে 21/1/25 থেকে শুরু, মাইক্রোবায়োলজি দিয়ে শুরু। এবং হচ্ছে এটা শেষ হবে হচ্ছে আপনার একদম আমাদের যে পরীক্ষা আগ পর্যন্ত কন্টিনিউ হবে। এবং এখানে আমি যেটা বললাম, আমাদের যে 20 তারিখ আমাদের যে প্রথম পরীক্ষাটা, 20 তারিখ আমাদের যে প্রথম পরীক্ষাটা, এই পরীক্ষাটা ফ্রি। ঠিক আছে, মাইক্রোবায়োলজি 1 বেসিক ভাইরোলজি, এটা হচ্ছে 20 তারিখ হবে, এবং এটা ফ্রি পরীক্ষা, সবাই অংশগ্রহণ করতে পারবেন, কোনো চার্জ দিতে হবে না। এবং যারা পরীক্ষাটাতে পাশ করবেন তারা হচ্ছে গিয়ে আমাদের যে কোনো প্যাকেজে 40% ডিসকাউন্টে এভিল করতে পারবেন। ঠিক আছে, 40% ডিসকাউন্টে এভিল করতে পারবেন। তো যারা রেসিডেন্সি পরীক্ষা দিতে চান, আমার মনে হয় যে এখন থেকে যদি আপনি শুরু করেন পড়াটা, তাহলে মানে আপনার উপর স্ট্রেস পড়বে না। রেসিডেন্সি পরীক্ষাটা একটা হাইলি কম্পিটিটিভ পরীক্ষা। পরীক্ষার নিয়ে ট্রিপস এবং ট্রিক্স আমার আগের মেন্টর যারা ছিলেন তারা সবাই শেয়ার করেছেন, তো আমি ডিটেলসে যাব না এখানে। তবে জাস্ট একটা ব্যাপার, যেটা সেটা হচ্ছে রেসিডেন্সি হচ্ছে খুবই হাইলি কম্পিটিটিভ একটা এক্সাম। এখানে পাশ করা ইজ নট এনাফ। ঠিক আছে, আপনি পাশ করলেন, এটা এনাফ না সব সময়। কারণ ভালো যেগুলা ডিমান্ডিং সাবজেক্ট সেগুলোতে আপনি 80% নাম্বার ক্যারি করলেও যে আপনি শিওর চান্স পাবেন এটার কোনো গ্যারান্টি নাই। কারণ আপনার সাথে দেখা গেল যে সাবজেক্টে আপনি দিচ্ছেন সেখানে সিট আছে 5টা, এবং বাকি যারা আছেন আপনার সাথে তারা তারা সবাই 81 82 করে পেলো, আপনি 80 পাইলেন, আপনি 6 নাম্বার হইলেন, সেক্ষেত্রে আপনার চান্স হবে না। তো হাইলি কম্পিটিটিভ এক্সাম, এবং হচ্ছে আহ, এর জন্য হচ্ছে আপনাকে মানে এখন থেকে যারা প্রিপারেশন শুরু করবেন তারা অবভিয়াসলি বাকিদের থেকে আগাই থাকবেন। এটা হচ্ছে কথা। আর আরেকটা সাজেশন, আপনারা সার্জারি ফ্যাকাল্টিতে, বিশেষ করে যারা আছেন বা যে কোনো ফ্যাকাল্টিতে, আপনারা সেই সাবজেক্টে যান যেটা হচ্ছে আপনার প্যাশন আছে, যেটাতে আপনি হচ্ছে কেরিয়ার কন্টিনিউ করবেন। ঠিক আছে, আপনি চান্স পেলে কেরিয়ার কন্টিনিউ করবেন, এবং হচ্ছে কোর্স শুরু করার পরে হচ্ছে আপনার মনে হবে না যে কেন এখানে আসলাম, বা আপনি হচ্ছে কোর্স কন্টিনিউ করার ইয়েটা পাবেন না। এরকম কোন সাবজেক্টে না যাওয়াই ভালো। মানে জাস্ট আমি এই সাবজেক্টে আমার নাম্বার হতে একটু কম লাগবে, এই সাবজেক্টে কম্পিটিশন কম, এই জন্য আমি এই সাবজেক্টে পরীক্ষা দিব। তো উম, আমি এটা নিরুৎসাহিত করি। আমার কথা হচ্ছে আপনি যে সাবজেক্টে আপনার প্যাশন আছে, যে সাবজেক্টে আপনি ইন্টারেস্টেড, যে সাবজেক্টে হচ্ছে আপনি 5 বছর কোর্স শেষ করতে পারবেন, কোর্স শেষ করার পরে পাশ করলে আপনি সেই সাবজেক্টে ক্যারিয়ার করবেন, এরকম সাবজেক্টে আপনি যাবেন। ঠিক আছে, তো যারা পরীক্ষা দিতে চাচ্ছেন এই সামনে নভেম্বরে, তাদের জন্য আমার সাজেশন হচ্ছে আপনারা অল্প অল্প করে পড়া শুরু করুন। আর আমাদের সাথে থাকলে তো আপনি একটা স্ট্রাকচারের মধ্যেই পড়ে যাবেন, একটা নিয়মিত রুটিনের মধ্যে পড়ে যাবেন আপনি যদি ক্লাস টেস্ট গুলো দেন। তো এই নিয়মিত রুটিনে থাকাটা জরুরি। আমার মনে হয় যে একদিনে অনেক পড়ার থেকে আপনি রেগুলার পড়াটা আমার কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট। আপনি যদি একটা রেগুলারিটির মধ্যে থাকেন, তাহলে দেখা যায় যে আলটিমেটলি আমাদের পড়া হয়ে যায়। এবং আপনি প্রথমে তো একবার ক্লাস টেস্ট দিবেন, তখন একবার পড়া হবে, সাবজেক্ট ফাইনাল দিবেন তখন আরেকবার পড়া হবে, মক টেস্ট দিবেন। তো এরকম যদি আপনি একটা রুটিনের মধ্যে থাকেন, দেখবেন যে আপনার 3 বার 4 বার করে রিভিশন হয়ে যাচ্ছে, এবং এটাই হচ্ছে আসলে ইম্পর্টেন্ট। কারণ আপনি যত বেশি রিভাইজ হবে, যতবার আপনি পড়বেন, এটা মাসল মেমোরি হয়ে যায় আমাদের ব্রেনের মধ্যে। ঠিক আছে, তো আনসারটা পরীক্ষার ক্ষেত্রে চলে আসে। তো এটাই হচ্ছে আমার কথা। আর সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আপনাদের যদি এর বাইরে কিছু জানার থাকে বা কোনো কোশ্চেন থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে হচ্ছে আপনারা শেয়ার করবেন। আমাদের যারা মডারেটর আছেন, ওনারা হচ্ছে আমাদের সাথে আপনাদের কমিউনিকেট করাই দিবেন, বা হচ্ছে আপনাদের কাছ থেকে কোনো জানার কিছু থাকলে সেটা হচ্ছে আপনাদেরকে আমাদের কাছ থেকে মানে শুনে হলেও আপনাদেরকে সেটা হচ্ছে জানাই দিবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য শুভকামনা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।